ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্রের আঘাত, কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলা, আরও একটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি IRGCর। ইরানে নেতানিয়াহু বাহিনীর আক্রমণ। চুক্তি না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি স্থাপনা আক্রমণের হুঁশিয়ারি তেহরানের। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি মাহদি ইসলাম। অবকাঠামো লক্ষ্য করে এখনো হামলা শুরুই করেনি মার্কিন বাহিনী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে চুক্তি না করলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র আক্রমণের হুমকি দিয়েছেন তিনি। উল্টো তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামলা হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি স্থাপনা ও টেলিকম কোম্পানি লক্ষ্যবস্তু করা হবে। এর মধ্যেই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের আরও একটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে IRGC। শুক্রবার ইসরায়েল লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে তেল আবিব ও জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের দাবি, পেতা তিকবা শহরে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই হাজার হাজার আতঙ্কিত মানুষ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন। এদিন ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের আরও একটি F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে। IRGC জানায়, দুবাইয়ে মার্কিন প্রতিষ্ঠান ওরাকল এবং বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারেও আক্রমণ চালানো হয়েছে। কুয়েতে বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগারে চালানো হয়েছে শক্তিশালী ড্রোন হামলা। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি স্থাপনা ও টেলিকম কোম্পানি লক্ষ্য করে নজিরবিহীন আক্রমণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিকে ইরানের অভ্যন্তরে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আলবরজ প্রদেশের কারাস শহরের নির্মাণাধীন B1 ব্রিজে চালানো ড্রোন হামলায় নিহত সংখ্যা বেড়েছে, আহত হয়েছেন অনেকে। ইরানের অবকাঠামো লক্ষ্য করে এখনো হামলা শুরুই হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে চুক্তি না করলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণের হুমকি দিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে চরম উদ্বেগ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী মুক্ত করার মার্কিন পরিকল্পনাকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। এমন কিছু পক্ষ রয়েছে যারা সামরিক অভিযানের মাধ্যমে শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী মুক্ত করার পক্ষে, যা মাঝে মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ব্যক্ত করা হয়েছে। তবে এটি কখনোই আমাদের পছন্দনীয় বিকল্প ছিল না এবং আমরা একে অবাস্তব বলে মনে করি। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত করতে সব প্রচেষ্টা নিতে প্রস্তুত রাশিয়া বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে পাকিস্তানের জ্বালানির নজিরবিহীন দাম বেড়েছে। ডিজেলের দাম এক লাফে প্রায় 55% বেড়ে লিটার প্রতি 520 রুপি, আর পেট্রোল 42% বেড়ে দাঁড়িয়েছে 458 রুপিতে। এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা। এদিকে হরমুজ প্রণালী হয়ে নিরাপদে পাকিস্তানের 2টি জাহাজ পার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ দৃশ্য পাকিস্তানের। একে তো মিলছে না জ্বালানি, তার উপর দামেও চোখ রাঙানি। দেশটিতে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। ডিজেলের দাম এক লাফে প্রায় 55% বেড়ে লিটার প্রতি 520 রুপি, আর পেট্রোল 42% বেড়ে দাঁড়িয়েছে 458 রুপিতে। এই মূল্যবৃদ্ধি সরাসরি আঘাত হানছে পরিবহন খাত ও নিত্যপণ্যের বাজারে। সাধারণ মানুষের অভিযোগ, জ্বালানির দাম বাড়িয়ে তাদের উপর অন্যায় করছে সরকার। এতে প্রশাসনের নেয়া ইতিবাচক পদক্ষেপগুলো এখন ম্লান হয়ে যাচ্ছে। 460 रुपए लीटर पेट्रोल हो गया, गरीब बंदा क्या करेगा? যদি 460 রুপি দিয়ে পেট্রোল কিনতে হয়, তাহলে মানুষ তাদের সন্তানদের কি খাওয়াবে, কিভাবে গৃহস্থলীর ব্যয় বহন করবে? 3 बच्चे हैं, उसके घर में भूख है। पहले 55 रुपए लीटर बढ़ाया। প্রথমে তারা প্রতি লিটারের দাম 55 রুপি বাড়িয়েছে, এরপর আরো 137 রুপি। দরিদ্র মানুষদের উপর এটা অন্যায় করা হচ্ছে। দেশটির জ্বালানি মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই সিদ্ধান্ত। সরকার গত 3 সপ্তাহে প্রায় 129 বিলিয়ন রুপি ভর্তুকি দিলেও সেটি আর টেকসই নয় বলে জানান কর্মকর্তারা। হরমুজ প্রণালী হয়ে তেল আমদানি নির্ভর পাকিস্তানে সরবরাহ ঝুঁকিও বাড়ছে। এতে ভবিষ্যতে আরও মূল্যচাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পাকিস্তানের 2টি জাহাজ পার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামনে আরও 20টি জাহাজ পাকিস্তানের পতাকা নিয়ে যাত্রার প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। আমাদের 2টি জাহাজ হরমুজ অতিক্রমের জন্য অপেক্ষায় ছিল, যা সফলভাবে পার হয়েছে। উপপ্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রচেষ্টার কারণে এটি সম্ভব হয়েছে। दोनों जहाज अल्हम्दुलिल्लाह वहाँ से गुजर गए। বিশ্লেষকদের আশঙ্কা, এভাবে জ্বালানির দাম বাড়তে থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র জনগোষ্ঠী। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র দখল নিতে পারবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক অভিযানের মাধ্যমে এটি সম্ভব হলেও এর ব্যাপক ঝুঁকি রয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে এ ধরনের অভিযানে পরিবেশ ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা নিয়ে শঙ্কিত অনেকে। দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন চায় ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। সেই ধারাবাহিকতা এবার আলোচনায় এসেছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি দখলে নেয়ার পরিকল্পনা। প্রথমেই প্রশ্ন আসে, ইরানের কাছে কি পরিমাণ ইউরেনিয়াম আছে? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী তেহরানের কাছে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই মাত্রা থেকে 90% উন্নীত করা তুলনামূলক সহজ, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয়। বিশেষজ্ঞদের মতে এই মজুদ থেকে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। এই ইউরেনিয়াম মূলত 3টি গুরুত্বপূর্ণ স্থাপনা ইস্পাহান, নাতাঞ্জ এবং ফোর্দোতে রাখা আছে বলে মনে করা হচ্ছে। এসব স্থাপনার বেশিরভাগই ভূগর্ভে, যা সামরিক হামলার পরও পুরোপুরি ধ্বংস করা কঠিন। আর এগুলোকে সামরিকভাবে দখলের প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের অভিযান হবে অত্যন্ত কঠিন, কারণ এসব স্থাপনা সমুদ্র থেকে অনেক দূরে এবং যুদ্ধ পরিস্থিতির মধ্যে সেখানে পৌঁছাতে হবে। শুধু পৌঁছানোই নয়, ধ্বংসস্তূপ সরিয়ে ভূগর্ভে ঢুকে এলাকা নিরাপদ রাখা এবং দীর্ঘ সময় ধরে অপারেশন চালানো, সব মিলিয়ে এটি একটি জটিল ও ঝুঁকিপূর্ণ মিশন। এর সঙ্গে রয়েছে বড় ধরনের রাসায়নিক ঝুঁকিও। এই ইউরেনিয়াম সাধারণত ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস আকারে সংরক্ষিত থাকে। এটি পানির সংস্পর্শে এলে অত্যন্ত বিষাক্ত রাসায়নিক তৈরি করে। কোনো সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হলেও মারাত্মক দূষণ ছড়িয়ে পড়তে পারে, যা আশপাশের মানুষের জন্য বিপজ্জনক। তবে এগুলো ধ্বংস করাও সহজ সমাধান নয়। বিশেষজ্ঞরা বলছেন, ইউরেনিয়াম ধ্বংস করতে গেলে আশপাশের এলাকায় দীর্ঘমেয়াদী রাসায়নিক দূষণ তৈরি হতে পারে। তাছাড়া সব উপাদান ধ্বংস হয়েছে কিনা নিশ্চিত হওয়াও কঠিন। এ কারণে ভবিষ্যতে আবার তা ব্যবহার করার প্রশ্ন থেকেই যায়। তবে ইতিহাসে এমন ঘটনা আগেও ঘটেছে। 1994 সালে প্রজেক্ট স্যাফায়ারের মাধ্যমে কাজাখস্তান থেকে ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সেটি ছিল শান্তিপূর্ণ পরিবেশে এবং সংশ্লিষ্ট দেশের সম্মতিতে, যা বর্তমান পরিস্থিতির চেয়ে সম্পূর্ণ আলাদা। বিশ্লেষকদের মতে সামরিক পদক্ষেপের চেয়ে কূটনৈতিক সমাধানই বেশি কার্যকর। ইউরেনিয়াম কম মাত্রায় নামিয়ে আনা, আন্তর্জাতিক তত্ত্বাবধানে রাখা বা চুক্তির মাধ্যমে সরিয়ে নেওয়া, এসবই তুলনামূলক নিরাপদ পথ। বিশ্লেষকরা বলছেন, ইরানের ইউরেনিয়াম দখল করা শুধু সামরিক অভিযানই নয়, এটি একটি জটিল সমীকরণও, যেখানে একদিকে রয়েছে যুদ্ধের ঝুঁকি, অন্যদিকে পরিবেশ ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা। তাই সমাধান খুঁজতে এখনও কূটনীতিক পথই সবচেয়ে বাস্তবসম্মত বলে মনে করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেন জুড়ে পুতিন বাহিনীর হামলা, আবাসিক ভবন ও বন্দরে আগুন, রাশিয়ার তেল শোধনাগারে পাল্টা ড্রোনের আঘাত। দুপক্ষের আক্রমণের মধ্যে সাইবেরিয়ায় রুশ সেনাদের মহড়া। ইসরায়েলের সাম্প্রতিক বাজেটের বড় একটি অংশ বরাদ্দ রাখা হয়েছে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন ও কট্টর ডানপন্থী প্রকল্পগুলোর জন্য। কৌশলগত কারণে জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে এই অর্থ ছাড় করা হলেও বিশ্লেষকরা বলছেন, এতে মূলত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ চিরতরে বন্ধ করার একটি নীল নকশা। নেতানিয়াহু সরকারের অস্তিত্ব টিকিয়ে রাখতে কট্টরপন্থী দলগুলোকে দেয়া এই বিশাল উপহার এখন খোদ ইসরায়েলের ভেতরেই তৈরি করেছে বিভাজন। যুদ্ধকালীন জরুরি পরিস্থিতির দোহাই দিয়ে সম্প্রতি $271 বিলিয়ন বিশাল বাজেট পাশ করে ইসরায়েল। বাজেটে প্রতিরক্ষা খাতে রেকর্ড $45.8 বিলিয়ন রাখা হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিম তীরের বসতি স্থাপন প্রকল্প। কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই বাজেটের মাধ্যমে কয়েক বিলিয়ন শেকেল বরাদ্দ পেয়েছেন, যা দিয়ে ফিলিস্তিনি জমিতে ইহুদিদের জন্য বসতি ও নতুন আউটপোস্ট তৈরি করা হবে। স্মোট্রিচ জানিয়েছেন, এই বিনিয়োগের মূল লক্ষ্য হলো একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ স্থায়ীভাবে বন্ধ করে দেয়া।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, বাজেটের বিস্তারিত পর্যালোচনায় দেখা যায় পশ্চিম তীরের নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের নামে ফিলিস্তিনিদের ওপর দমনপীড়নের নতুন ছক আঁকা হয়েছে। অবৈধ বসতিগুলোর সুরক্ষায় ড্রোনের ব্যবহার ও সশস্ত্র বেসামরিক নিরাপত্তারক্ষী নিয়োগে বরাদ্দ রাখা হয়েছে $16 মিলিয়ন। এছাড়া ফিলিস্তিনি শহরগুলোকে খণ্ড বিখণ্ড করতে নির্মাণ করা হচ্ছে বিশেষ বাইপাস সড়ক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল একটি সাধারণ বাজেট নয়, বরং ফিলিস্তিনিদের কৃষি জমি থেকে উচ্ছেদ করে সেখানে ইহুদি আধিপত্য প্রতিষ্ঠার একটি পরিকল্পিত ইঞ্জিনিয়ারিং। গত কয়েক বছরে পশ্চিম তীরে ইহুদি বসতির সংখ্যা প্রায় 50% বেড়ে যাওয়া এর ভয়াবহতাকেই স্পষ্ট করছে। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর জন্য এই বাজেট মূলত ক্ষমতায় টিকে থাকার একটি বীমা পলিসি। নিজের জোট সরকারের শরিক আলট্রা অর্থোডক্স বা হারাদি দলগুলোর সমর্থন ধরে রাখতে তিনি আইনগত বাধা উপেক্ষা করে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে $255 মিলিয়ন বরাদ্দ দিয়েছেন। এই অর্থ ছাড়ের বিনিময়ে তিনি মূলত সেনাবাহিনীতে ধর্মতাত্ত্বিক শিক্ষার্থীদের বাধ্যতামূলক নিয়োগ সংক্রান্ত সংকট থেকে নিজের গদি রক্ষা করেছেন বলে তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। অন্যদিকে এই বাজেট পাশকে কেন্দ্র করে ইসরায়েলি বিরোধী শিবিরের মধ্যে চরম বিশৃঙ্খলা ও কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। বিরোধী দলের অনেক সদস্য ভুলবশত সরকারি সংশোধনীতে ভোট দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিরোধী নেতা ইয়ার লাপিদ এই ঘটনাকে সরকারের প্রতারণা হিসেবে আখ্যা দিয়ে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই অভ্যন্তরীণ কোন্দলের সুযোগে উগ্রপন্থীরা এখন পশ্চিম তীরকে পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে নেয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বলে আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করা হয়েছে। পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে বৃহস্পতিবার মার্কিন সেনাপ্রধানকে বরখাস্ত করা হয়েছে। যদিও পেন্টাগন বিষয়টিকে অবসর হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে 41তম আর্মি চিফ অফ স্টাফ র্যান্ডি জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন। তার মেয়াদ আরও 1 বছরের বেশি সময় বাকি ছিল। জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। ভৌগোলিক দূরত্ব থাকলেও ইউক্রেন ও ইরানের যুদ্ধ এখন থেকে অপরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। যুদ্ধক্ষেত্রে ড্রোন ও গোয়েন্দা তথ্য বিনিময় থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি সব ক্ষেত্রেই পড়ছে এই দ্বৈত সংঘাতের প্রভাব। একদিকে রাশিয়ার সহায়তায় মধ্যপ্রাচ্যের ইরানের অবস্থান শক্ত হচ্ছে, অন্যদিকে ইউক্রেনও পাল্টা আঘাত হানছে রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে। দুই অঞ্চলের এই অস্থিতিশীলতা এখন বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দেওয়ার শঙ্কা তৈরি করেছে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে আসছিল রাশিয়া। তবে সাম্প্রতিক সময়ে এই সমীকরণ আরও গভীর হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে তেহরানকে নিয়মিত গোয়েন্দা তথ্য ও লক্ষ্য নির্ধারণে কারিগরি সহায়তা দিচ্ছে মস্কো। এই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও বসে নেই। সৌদি আরব ও কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ড্রোন প্রযুক্তি ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে নতুন নতুন চুক্তির মাধ্যমে রাশিয়ার ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন তিনি। চলমান এই দুই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানির বাজারে। ইরানে হামলার জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম হু হু করে বাড়ছে। বাজারের এই অস্থিরতাকে কাজে লাগিয়ে রাশিয়া তার তেল রপ্তানি সচল রেখেছে, যা দেশটির যুদ্ধকালীন অর্থনীতিকে চাঙা করতে বড় ভূমিকা রাখছে। এমন পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রশাসন রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করায় ভিয়েতনাম ও শ্রীলঙ্কার মতো দেশগুলো এখন রুশ তেল কিনতে আগ্রহী হয়ে উঠেছে। রাশিয়ার এই আর্থিক সুবিধাকে বাধাগ্রস্ত করতে ইউক্রেন এখন সরাসরি রুশ জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের হিসাব অনুযায়ী ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার তেল রপ্তানি সক্ষমতা প্রায় 40% কমে গেছে। তবে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ওয়াশিংটন রুশ তেল শোধনাগারে হামলা কমাতে কিয়েভকে চাপ দিচ্ছে বলে জানা গেছে। এমনকি হরমুজ প্রণালী চালুর বিষয়ে ইউরোপ সহযোগিতা না করলে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধের হুমকিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় দেশগুলোও এই পরিস্থিতি নিয়ে চরম উদ্বিগ্ন। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকদের মতে মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের এই যুদ্ধগুলো এখন পরস্পর সংযুক্ত। রাশিয়া তার হারানো ভূ রাজনৈতিক প্রভাব ফিরে পেতে ইরানের পাশে দাঁড়িয়েছে, যা ইউরোপের নিরাপত্তার জন্য নতুন হুমকি বলে মনে করছে ইইউ। বিশ্লেষকরা মনে করছেন, এই বহুমুখী সংকট শুধু সংশ্লিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ থাকছে না, বরং ভবিষ্যতে এটি বিশ্বশক্তির ভারসাম্যে এক বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে।
ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েই চলেছে। ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন হামলায় আবাসিক ভবন ও বন্দর অবকাঠামোতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রাশিয়ার অভ্যন্তরে তেল শোধনাগারে লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সাইবেরিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে পুতিনের সেনারা। ইউক্রেন জুড়ে আকাশপথে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার ওডেসা এবং খার্কিভ অঞ্চলে কয়েক দফায় ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়। খার্কিভের একটি বহুতল আবাসিক ভবনে সরাসরি ড্রোন আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়, এতে বেশ কয়েকজন আহত হন। অন্যদিকে ওডেসা বন্দরে হামলায় শিপিং কন্টেইনারে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া খেরসনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেসামরিক নাগরিক নিহত সহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। চুপ করে বসে নেই ইউক্রেনীয় বাহিনীও, তারাও রাশিয়ার অভ্যন্তরে পাল্টা ড্রোন হামলা জোরদার করেছে। দেশটির বাশকোর্তস্তান অঞ্চলের উফা শহরে একটি বড় তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। স্থানীয় প্রশাসন বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করলেও সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে একটি শিল্প কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এছাড়া একটি আবাসিক ভবনও ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলাকে কেন্দ্র করে রুশ সীমান্ত অঞ্চলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করছে মস্কো। সাইবেরিয়ার বিস্তীর্ণ অঞ্চলে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিয়ে বড় ধরনের মহড়া চালিয়েছে রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী। পারমাণবিক সক্ষমতা সম্পন্ন এই মিসাইলগুলো গোপন রাখা এবং ছদ্মবেশে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেয়ার কৌশল ঝালিয়ে নিয়েছেন রুশ সেনারা। মূলত পশ্চিমা বিশ্ব এবং ন্যাটো দেশগুলোকে সতর্ক বার্তা দিতেই ক্রেমলিনের এই নিয়মিত মহড়া বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে সংঘাতের প্রভাবে মধ্য ইউরোপের জ্বালানি নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। ইউক্রেনে রুশ হামলার কারণে গুরুত্বপূর্ণ ড্রুজবা পাইপলাইনের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। পাইপলাইন বিভ্রাটের কারণে জ্বালানির বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে চেক প্রজাতন্ত্রের মতো দেশগুলো খুচরা বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের মুনাফা সীমিত করা এবং শুল্ক কমানোর মতো জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মিয়ানমারের পার্লামেন্টে ভোটাভুটি 293 ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত সাবেক জান্তা প্রধান মিং অং হ্লাইং ক্ষমতা ধরে রাখার কৌশল বলছেন বিশ্লেষকরা। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে জোরালো হচ্ছে ভোটার তালিকা ইস্যু। তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের সংশোধন কাজে নিয়োজিত বিচারকদের জিম্মি করে হামলা চালানোর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এদিকে নির্বাচনী প্রচারণায় একে অপরকে তুলোধুনো করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তাল পশ্চিমবঙ্গ। মালদার কালিয়াচকে তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের বিক্ষোভের মুখে দিনভর অফিস বন্দী থাকেন তালিকার সংশোধন কাজে নিয়োজিত বেশ কয়েকজন জুডিশিয়াল কর্মকর্তা। গভীর রাতে প্রশাসন তাদের উদ্ধার করতে গেলে পথে পথে বাঁশ ফেলে বাধা দেওয়া হয়। বিচারকদের গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু ইট পাটকেল ছোড়া হয়। এই ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিয়ে রাজ্য প্রশাসনকে ভৎসনা করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে রাতেই এই হামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে। ভোটার তালিকা নিয়ে এমন অস্থিরতার মাঝেই রাজ্যে চলছে দুই প্রধান রাজনৈতিক শিবিরের পাল্টাপাল্টি আক্রমণ। মালদার প্রতিবেশী জেলা মুর্শিদাবাদের সাগরদিঘিতে এক নির্বাচনী সভায় এই ঘটনাকে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া এবং বিচারকদের ওপর হামলার ইস্যু তুলে বিজেপি ফায়দা লুটতে চাইছে। সভায় মোদি ও অমিত শাহকে এক হাত নেন তিনি। এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথায় চলে।
আমার কথাই চলে না। পাল্টা জবাব দিতে ছাড়েননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার কেন্দ্র ভবানীপুরে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন তিনি। সেখানে এক সংক্ষিপ্ত নির্বাচনী সভায় শাহ হুঙ্কার দিয়ে বলেন, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে এবার মূল সহ উৎপাদন করে বাইরে ফেলে দেওয়া হবে। बंगाल की जनता चाहती है कि ममता बनर्जी चली जाए। বিহারের পর পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনী কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। সরকারি সূত্র মতে তালিকা থেকে এখনো পর্যন্ত প্রায় 80 লাখ ভোটারের নাম বাদ পড়েছে, যা নিয়ে তৈরি হয়েছে চরম অসন্তোষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছে তার কাছে। সুব্রত, দেখুন, শুধু যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হচ্ছে এমন দিন নয়, ভারতের জাতীয় নির্বাচন কমিশন কিন্তু এই বৃহত্তম গণতান্ত্রিক শীর্ষ আরও 4টি রাজ্যে, একটি কেন্দ্রশাসিত এবং 3টি রাজ্য অর্থাৎ কেরল, আসাম এবং তামিলনাড়ু, এই 3টি রাজ্য কিন্তু এবং পুদুচেরি, এই 4টি রাজ্যে এবং একটি কেন্দ্রশাসিত বিধানসভা এলাকায় কিন্তু একই রকমভাবে বিধানসভা নির্বাচন দায়িত্ব ভার গ্রহণ করেছে নির্বাচন কমিশন। কিন্তু দেখা যাচ্ছে যে শুরু থেকেই নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই বিধানসভা নির্বাচনকে নিয়ে হতে হয়নি। এর একটি কারণ, সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত আপনি জানেন যে এপ্রিলের 23 এবং 29 তারিখ 2 দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়েই আগামী 5 বছর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস শাসন ধরে রাখবে, নাকি অন্য কোনো রাজনৈতিক দল বা তার প্রধান প্রতিপক্ষ বিজেপি প্রথমবারের মতো ক্ষমতায় আসবে, সেটি নির্ধারণ করা হবে। কিন্তু এখনো পর্যন্ত ভারতের নির্বাচন কমিশন ঠিক এখনো পর্যন্ত যারা ভোট দেবেন, যাদের ভোটের নিরিখেই নির্বাচিত হবে সরকার, সেই চূড়ান্ত ভোটার তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেনি। কেন বললাম এই কথা? কারণ জানেন যে এই ভারতের নির্বাচন কমিশন গত বছর বিহারের যে ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করেছিল এবং তারপর পশ্চিমবঙ্গ সহ যে 12টি রাজ্যে একই রকম ভাবে এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু করে। সেই প্রক্রিয়া কিন্তু বাকি রাজ্যগুলোতে শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে সেটি বিদ্যমান রয়েছে। খসড়া এবং চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হয়েছে এবং নির্বাচন কমিশনের ভাষায় চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ হয়েছে, কিন্তু তারপরেও নির্বাচন কমিশন যে 7 লক্ষ ভোটারকে বিবেচনাধীন বা সন্দেহজনক ভোটার হিসেবে নির্ধারণ করেছে, তাদেরই কিন্তু তারা ভোটার থাকবেন না চূড়ান্ত ভাবে তাদের তালিকা থেকে বাদ দেওয়ার কাজ হবে, সেটি কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এই 702 জন বিচারক করছিলেন। যেটি কিন্তু আমরা দেখা গিয়েছে যে গত পরশুদিন রাতে পশ্চিমবঙ্গের মালদায় কালিয়াচকে যে ঘটনা ঘটেছে, বিচারকরা যখন 7 জন বিচারক যখন এই ভোটার তালিকার যারা সন্দেহভাজন ভোটার তাদের নামের যে খুঁটিনাটি বিষয়ে কাগজপত্র দেখছিলেন, তখনই তাদের আটকের ঘটনা ঘটে এবং তাদের উপর কিন্তু হামলাও করা হয় এবং যেটি নিয়ে কিন্তু পুরো রাজ্য রাজনীতি এই মুহূর্তে ভোটের মুখে যে উত্তাপ ছড়িয়েছে, সেটি কিন্তু নির্বাচন কমিশনকেই নয়, রাজ্য প্রশাসনকেও কিন্তু ব্যতিব্যস্ত করেছে। আমি আগে শুরুতেই বলেছিলাম যে বাকি যে একটি কেন্দ্রশাসিত পন্ডিচেরি এবং বাকি যে 3টি রাজ্যে রয়েছে, সেই রাজ্যে ইতিমধ্যে 9 তারিখে ভোট, সেই রাজ্যগুলোর ভোট নিয়ে কিন্তু সর্বভারতীয় স্তরে গণমাধ্যমে কোনো খবর নেই, সব খবর পশ্চিমবঙ্গকে ঘিরে। তো সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ভোট সেই রাজ্যগুলোর ভোট নিয়ে কিন্তু সর্বভারতীয় স্তরের গণমাধ্যমে কোনো খবর নেই, সব খবর পশ্চিমবঙ্গকে ঘিরে। তো সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ভোটের আগে চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে এখনো পর্যন্ত যে সহিংসতা খবর, সেটি কিন্তু এখনো পর্যন্ত বেড়েই চলছে। এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের ভোট সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে ভারতের বিধানসভা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। দেখছেন আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন। মিশন পর্ব সফলভাবে শেষ করে এখন মহাশূন্যে চন্দ্রাভিযানের পথে আর্টেমিস 2। 4 নভোচারীকে নিয়ে ওরিয়ন ক্যাপসুলটির দ্রুত বেগে এগোচ্ছে চাঁদের দিকে, যার মূল লক্ষ্য সোমবারের মধ্যে চাঁদের কক্ষপথে পৌঁছানো।
বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে শক্তিশালী SLS রকেটের পিঠে চেপে মহাকাশে উড়াল দেয় আর্টেমিস 2। অ্যাপোলো মিশন শেষ হওয়ার পর এই প্রথম কোনো মানববাহী মহাকাশযানের চাঁদের অভিমুখে যাত্রা এটি। ঐতিহাসিক এই অভিযানে অংশ নিয়েছেন 4 জন অভিজ্ঞ নভোচারী। আন্তর্জাতিক এই দলটির মূল লক্ষ্য হল ওরিয়ন ক্যাপসুলটি মানব বসবাসের জন্য কতটা উপযোগী তা হাতে কলমে পরীক্ষা করে দেখা। মিশন পরিকল্পনা অনুযায়ী ওরিয়ন ক্যাপসুলটি উৎক্ষেপণের 6ষ্ঠ দিনে চাঁদের সবচেয়ে কাছে পৌঁছাবে। সরাসরি চাঁদে অবতরণ না করলেও এটি একটি ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরি অনুসরণ করবে, যা চাঁদকে এক চক্কর দিয়ে প্রাকৃতিকভাবেই পৃথিবীর দিকে ফিরে আসতে সাহায্য করবে। এই 10 দিনের যাত্রায় নভোচারীরা মহাকাশযানের লাইফ সাপোর্ট সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা এবং গভীর মহাকাশে টিকে থাকার বিভিন্ন কারিগরি দিক পর্যবেক্ষণ করবেন। সবকিছু ঠিক থাকলে 10 এপ্রিল প্রশান্ত মহাসাগরে ল্যান্ডিংয়ের মাধ্যমে শেষ হবে এই যাত্রা। আর্টেমিস 2 সফল হলে নাসা তাদের পরবর্তী বড় পদক্ষেপ আর্টেমিস 3-র দিকে এগোবে, যা 2027 সালে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। ওই মিশনে নভোচারীরা কক্ষপথে থাকা স্পেসএক্স বা ব্লু অরিজিনের ল্যান্ডারের সাথে ডকিং করবেন। মূলত 2028 সালের আর্টেমিস 4 মিশনে মানুষকে আবারও চাঁদের বুকে সরাসরি নামানোর যে স্বপ্ন দেখছে নাসা, তার জন্য এই বর্তমান অভিযানটি একটি অগ্নি পরীক্ষা হিসেবে কাজ করছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক জান্তা প্রধান মিং অং হ্লাইং। শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটিতে 584 সদস্যের মধ্যে 293 ভোট পান তিনি। 2021 সালে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন হ্লাইং। সমালোচনার মুখে গত বছরের ডিসেম্বরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিতর্কিত নির্বাচনে জয় পায় সেনা সমর্থিত দল। সেই সরকারের প্রেসিডেন্ট হলেন সাবেক জান্তা প্রধান। ক্ষমতা ধরে রাখতে তার এই পদক্ষেপকে বিশ্লেষকরা দেখছেন কৌশলগত শক্তি ধরে রাখার অংশ হিসেবে। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। দেখছেন আন্তর্জাতিক সময়। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বৈরী আবহাওয়ার তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। ইতালিতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। গ্রিসে বন্যা, ভূমিধস ও ঝড়ের দাপটে বিপাকে পড়েছেন বাসিন্দারা। দেশটিতে ঝড় ও বৃষ্টিতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গাজার বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে বৃষ্টি আর ঝড়ো হাওয়া। ভারী বৃষ্টি এবং তীব্র বাতাসে বিপর্যস্ত ইতালির মধ্য এবং দক্ষিণাঞ্চল। বন্যা ও ভূমিধসে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। আব্রুজ্জো, পুগলিয়া ও মলিজে অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। মলিজে অঞ্চলে ত্রিনীয় নদীর ওপর একটি সেতুর অংশ ভেঙে পড়েছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মার্কে অঞ্চলে ভূমিধসে একটি গ্রামের বাসিন্দারা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। অন্যদিকে বিভিন্ন এলাকায় জমে থাকা পানি সরাতে এবং রাস্তা সচল করতে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। একই ধরনের দুর্যোগের আঘাত এনেছে গ্রিসেও। প্রবল ঝড় ও বৃষ্টিতে হতাহতের পাশাপাশি বেশ কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এরমিনিও নামের ঝড়ে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তর পূর্ব আত্তিকা অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কোথাও পানি নিষ্কাশন, কোথাও আটকে পড়া মানুষকে উদ্ধার, আবার কোথাও ভেঙে পড়া গাছ সরাতে হয়েছে উদ্ধারকর্মীদের। রাফিনা ও আশপাশের এলাকায় এখনও চলছে ধ্বংসাবশেষ সরানো ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ। বৈরী আবহাওয়ার কারণে পিরিয়াস বন্দর থেকে কিছু ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়িয়েছে বৃষ্টি ও ঝড়ো হাওয়া। দুর্বল তাঁবুগুলো ভেঙে পড়ায় খোলা আকাশের নিচেই আছেন অনেকেই। বাস্তুচ্যুতরা বলছেন তাদের তাঁবুগুলো ছিঁড়ে গেছে, বসবাসের মতো কোনো পরিবেশও নেই। চলমান সংঘাতের কারণে আগে থেকেই মানবিক সংকটে থাকা মানুষগুলো এখন প্রকৃতির বিরূপ আচরণেও চরম ভোগান্তিতে পড়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। যুদ্ধবিরতির 4 বছর পরও ইয়েমেনে প্রায় 1200 শিশু হতাহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। 2022 সালের 2 এপ্রিল জাতিসংঘের মধ্যস্থতায় দেশটিতে যুদ্ধবিরতি হয়, তবুও শিশুদের জন্য বিপদ কমেনি। সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী এই সময়ের মধ্যে অন্তত 339 শিশু নিহত এবং 843 জন আহত হয়েছে, যাদের অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্বের শিকার। তথ্য অনুযায়ী প্রায় অর্ধেক শিশু হতাহতের জন্য দায়ী ল্যান্ডমাইন ও অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র। এসব বিস্ফোরকের অবশিষ্টাংশে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় 3 গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার অভাব এবং শিশু শ্রমের কারণে শিশুদের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। যুদ্ধ থেমে গেলেও তাদের জীবন বিপদে রয়ে গেছে। দেখছেন আন্তর্জাতিক সময়। চীনের সাংহাইয়ে চেরি ফুলে ভরে উঠেছে পার্ক ও উদ্যান। মনোমুগ্ধকর দৃশ্য উপভোগে ভিড় করছেন পর্যটকরা।
ফুল দেখার সঙ্গে সঙ্গে চলছে মজার খাবার খাওয়া, রাতেও থাকছে চোখ ধাঁধানো আয়োজন। সব মিলিয়ে চীনের অর্থনীতি এখন চাঙ্গা বলে মনে করছেন ব্যবসায়ীরা। চীনের সাংহাই শহরের চেনশান বোটানিক্যাল গার্ডেন এবং গুচুন পার্ক এখন চেরি ফুলে ভরে গেছে। মার্চে অস্বাভাবিক ঠান্ডার কারণে ফুল ফোটায় দেরি হলেও গাছ জুড়ে সাদা গোলাপি রঙের ছটা ছড়িয়ে পড়েছে। 1500 মিটার দীর্ঘ চেরি ব্লজম দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন। উদ্যান কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে 50% বেশি ফুল ফুটেছে এবং আগামী এক সপ্তাহই থাকবে সবচেয়ে ভালো সময়। 5 এপ্রিলের কিংবিং উৎসব ঘিরে ধরা হচ্ছে পিক সিজন, ফলে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিদেশি পর্যটকরাও ভিড় জমাচ্ছেন এই সময়টাতে। আমি অনেকদিন ধরেই চেরি ফুল দেখার অপেক্ষায় ছিলাম। রোদে ঝলমল করা এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে, একদম রোমান্টিক আর স্বপ্নের মতো। শুধু ফুল দেখা নয়, এই মৌসুমকে ঘিরে তৈরি হয়েছে নানা আকর্ষণ। থিম ভিত্তিক বাজার, চেরি ফুলের আদলে বিশেষ খাবার, এমনকি রাতের বেলা আলোকসজ্জা ও সাংস্কৃতিক পরিবেশনা নতুন মাত্রা যোগ করেছে। এতে স্থানীয় অর্থনীতিতেও গতি আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বল্প সময়ের এই চেরি ফুলের মৌসুমে আমরা ভোক্তার জন্য আরো বেশি সুযোগ তৈরি করতে চাই, যাতে ফুল ভিত্তিক পর্যটন অর্থনীতি চাঙ্গা করা যায়। চীনের চেরি ফুল সাধারণত সাকুরা নামে পরিচিত। বসন্তের অন্যতম আকর্ষণ এবং সাংস্কৃতিকভাবে গভীর অর্থ বহন করে থাকে এই ফুল। প্রতি বছর লাখ লাখ পর্যটক এই সময় চীনের বিভিন্ন শহরে ভিড় করেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাত, মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি স্থাপনা আক্রমণের হুঁশিয়ারি তেহরানের। চুক্তি না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। ইউক্রেন জুড়ে পুতিন বাহিনীর হামলা, আবাসিক ভবন ও বন্দরে আগুন। রাশিয়ার তেল শোধনাগারে পাল্টা ড্রোনের আঘাত। দুপক্ষের আক্রমণের মধ্যেই সাইবেরিয়ায় রুশ সেনাদের মহড়া। এবং মিয়ানমারের পার্লামেন্টে ভোটাভুটি, 293 ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত সাবেক জান্তা প্রধান মিং অং হ্লাইং। ক্ষমতা ধরে রাখার কৌশল বলছেন বিশ্লেষকরা। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজন। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।